My dear students, how are you? Hope you are very fine by the grace of Almighty Allah. I am also fine. আজকে আমরা তোমরা যারা থার্ড ইয়ারের স্টুডেন্ট, থার্ড ইয়ারে পড়াশোনা করছো, তোমাদের আমি কতদিন ক্লাস নিয়েছিলাম লিঙ্গুইস্টিক্সের উপরে। সেই ধারাবাহিকতায় লিঙ্গুইস্টিকের যে ব্রিড কোশ্চেন আমরা দেখছিলাম, সেটারই আরও কিছু ইম্পর্টেন্ট ব্রিড কোশ্চেন যেগুলি বিভিন্ন পরীক্ষায় সাধারণত এসে থাকে। এরকমই কিছু ব্রিড কোশ্চেন আমাদের এই ক্লাস টাইমের মধ্যে আজকে আমরা দেখার চেষ্টা করব। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এখন যেটা দেখতে যাচ্ছি সেটা হলো মরফিম। তোমরা নিশ্চয়ই জানো লিঙ্গুইস্টিক্সে মরফিম একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই মরফিমটা আসলে কি আমরা দেখব। এই কোশ্চেনটা কিন্তু এসে থাকে প্রায়। মরফিমটা কি? মরফিম হলো কি, যে আমরা যখন একটা সেন্টেন্স লিখি, যেমন আই, ইট এবং রাইস, তাহলে এখানে তিনটা ওয়ার্ড আছে, আই আছে, ইট আছে, রাইস আছে, তিনটা ওয়ার্ড আছে। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে যে সমস্ত ওয়ার্ডগুলি থাকে, সেই ওয়ার্ডের সবচাইতে স্মলেস্ট ইউনিট, সবচাইতে ছোট্ট যে খণ্ড বা অংশ, স্মলেস্ট ইউনিট সেন্টেন্সের, সেটাকে বলা হয় মরফিম। সেটাকে কি বলা হয়? মরফিম। তাহলে তোমাদের যদি কোশ্চেন আসে, তাহলে তোমরা কি লিখবে? মরফিম কি? স্মলেস্ট মিনিংফুল পার্ট অফ আ ওয়ার্ড। যেমন আমি একটা ওয়ার্ড লিখতেছি এখানে, আনব্রেকেবল। এটা একটা ওয়ার্ড যার বাংলা অর্থ হলো ব্রেক মানে ভাঙা, আনব্রেকেবল মানে যে জিনিসটাকে ভাঙা যায় না কোনোভাবেই, সেটা আনব্রেকেবল। তাহলে দিস ইজ এ ওয়ার্ড, এটা হলো ওয়ার্ড। এই ওয়ার্ডের স্মলেস্ট ইউনিট, তাহলে মরফিমটা কি? একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডের যে সবচাইতে ছোট্ট যে ইউনিটটা, সেইটাকে আমরা বলছি হলো কি? মরফিম। খেয়াল করো, সেন্টেন্সের না, আমি ভুল করে আগে সেন্টেন্সে বলেছিলাম, সেন্টেন্সে একটা ওয়ার্ডের সবচাইতে ছোট্ট যে ইউনিটটা, তার নাম হলো মরফিম। তাহলে আনব্রেকেবল এটা একটা ওয়ার্ড, যার অর্থ হলো এমন কিছু যা ভাঙা যায় না। এই আনব্রেকেবল ওয়ার্ডটা গঠিত হয়েছে তিনটা ভাগ আমরা করতে পারি। আন একটা, আর ব্রেক হলো মূল ভাগ, এটা হলো আরেকটা, আর এইবল এটা হলো একটা। তাহলে এই ওয়ার্ডটা গঠিত হয়েছে তিনটা অংশ, 1, 2 এবং 3। তাহলে এই আনব্রেকেবল ওয়ার্ডটাকে আমরা ভেঙে তিনটা খণ্ড করতে পারলাম, আন, ব্রেক এবং এবল। তাহলে এই যে ভেঙে তিনটা করলাম, তাহলে এক একটা পার্টের নাম হলো মরফিম। একটা পার্টের নাম কি? মরফিম। তার মানে কি? একটা ওয়ার্ডের সবচেয়ে ক্ষুদ্র অংশ, যেটাকে আর ভাঙা যাবে না। যেমন ইউ এন আন, এটাকে ইউ আর এন আছে, এটাকে ইউ আলাদা করলে এন আলাদা করলে আলাদা হয়, কিন্তু এর কোনো মানে থাকে না, মিনিংফুল হয় না। তার মানে একটা ওয়ার্ড যেটাকে ভাঙা যায় যে পর্যন্ত সর্বোচ্চ ছোট, ওইটার নাম হলো মরফিম। আন হলো একটা মরফিম, ব্রেক হলো ভার্ব, এটা হলো আরেকটা মরফিম, এইবল হলো অ্যাডজেক্টিভ, এটা হলো আরেকটা মরফিম। তাহলে কোশ্চেন হলো কি, হোয়াট ইজ মরফিম? উত্তরটা হলো কি, মরফিম ইজ দ্য স্মলেস্ট মিনিংফুল ইউনিট অফ আ ওয়ার্ড। বুঝতে পারলে তোমরা? নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমরা আসবো হোয়াট ইজ ফ্রি মরফিম। ফ্রি মরফিমটা কি? তাহলে মরফিম হলো দুই প্রকারের। এরপরেই কোশ্চেনটা আসতে হলো বাউন্ড মরফিম। একটা হলো ফ্রি মরফিম, যে হলো ফ্রি, নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে। আর একটা হলো বাউন্ড মরফিম, যে হলো ওই ফ্রিটার উপরে বাউন্ড, ফ্রিটার সাথে সম্পর্ক রক্ষা করতে বাউন্ড, তার জীবনকে সে সুখী করতে গেলে। যেরকম তাহলে এখানে যে আমরা দেখলাম আনব্রেকেবল, আমরা যে মরফিমটার উদাহরণ দিলাম, এই যে ওয়ার্ডটার উদাহরণ দিলাম, এই ওয়ার্ড থেকে আমরা ফ্রি এবং বাউন্ড মরফিমকে বের করব। কিরকম? এই এর মধ্যে এই আন মানেটা কি? যেমন আনটা হলো বাংলায় যেমন আমরা অ প্লাস সব, অসব। তাহলে এই সব কথাটা অ মানে কি? নট, নট মানে সেটা নট সব। ঠিক রাখো, এই আন কথাটা বাংলা কি অর্থনৈতিক মিনিং করে? ওই অ বা না অর্থ, নেগেটিভ অর্থ মিনিং করে হলো এই আন কথাটা। তাহলে শুধু আন কথাটা দিয়ে আমরা কোনো অর্থ পাই না। ঠিক একইভাবে এই আন কথাটা দিয়ে আমরা কোনো কিন্তু আলাদা অর্থ পাচ্ছি না। আবার এইবল মানে হলো সক্ষম, এটা আমরা আলাদা একটা পাই। কিন্তু ফ্রি মরফিম কোনটা? এই ওয়ার্ডটার মধ্যে ফ্রি কোনটা? এই ব্রেক কথাটা হলো ফ্রি। ব্রেক কথাটা কি? ফ্রি, কারণ এ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে। আবার আলাদা যখন এইবল, তখন সেই এইবল যখন আলাদা একটা ওয়ার্ড, সেও হলো ফ্রি, সে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে। যেমন আমি যদি বলি HOME, হোম, হোম মানে কি? আমরা জানি হলো বাড়ি। তাহলে এই হোম কথাটা বললে
এই হোম মানে বাড়ি এই কথাটা বুঝতে গিয়ে অন্য কোনো ওয়ার্ডের উপরে কিন্তু আমাকে ডিপেন্ড করার কোনো প্রয়োজন হচ্ছে না। এই হোম নিজে নিজের অর্থ প্রকাশ করছে এবং এ হলো ফ্রি মর্ফিম মানে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারলো। কিন্তু যদি আমি বলি HONEST অনেস্ট, এটা হলো নিজে নিজের অর্থ প্রকাশ করে, কিন্তু যদি এর সাথে আমি যোগ করি LY, কি যোগ করি LY, তাহলে এখন কি হলো অনেস্টলি সততার সাথে। কিন্তু যদি আমি শুধু LY তে যোগ করলাম, এই LY এর আলাদা যদি অর্থ আমি খুঁজি, আলাদা অর্থ খুঁজে পাবো না। তাহলে এই অনেস্টলি এই ওয়ার্ডটা দুইটা মরফিম নিয়ে গঠিত হয়েছে, একটা হলো অনেস্ট আর একটা হলো লি। তাহলে এইখানে অনেস্ট কথাটা তারা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, আর কারো তার দরকার হয় না। তাহলে অনেস্ট এটা হলো ফ্রি মরফিম, আর এর সাথে যে LY আছে সেই LY আলাদা কোনো অর্থ প্রকাশ করতে পারে না, এই কারণে ওটা হলো বাউন্ড মরফিম। বুঝতে পেরেছো? তাহলে তোমার কোশ্চেন আসবে হোয়াট ইজ ফ্রি মরফিম। তাহলে ফ্রি মরফিমটা কি? ফ্রি মরফিম হলো দ্যাট স্মলেস্ট পার্ট অফ আ ওয়ার্ড দ্যাট ক্যান স্ট্যান্ড অ্যালোন, দ্যাট ক্যান এক্সপ্রেস মিনিং বাই ইটসেলফ, যে নিজেই তা কি অর্থ প্রকাশ করতে পারে। বাউন্ড মরফিম মানে কি? দ্যাট স্মলেস্ট ইউনিট অফ আ ওয়ার্ড দ্যাট can't stand alone, নিজে দাঁড়াইতে পারে না, দ্যাট can't express মিনিং alone, যে নিজে তার অর্থ প্রকাশ করতে পারে না, রাদার বরং দ্যাট ইজ বাউন্ড টু বি কানেক্টেড উইথ দ্য আদার ইউনিটস অফ দ্য ওয়ার্ড, যে ওই ওয়ার্ডের অন্যান্য ইউনিটের সাথে সম্পর্ক রাখতে বাধ্য তার নিজের অর্থটাকে অর্থপূর্ণ করার জন্য। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে মরফিম কি, ফ্রি মরফিম কি এবং বাউন্ড মরফিম কি। এই তিনটে কোশ্চেন কিন্তু মৌলিক কথা এবং এটা কিন্তু পরীক্ষায় এসেও থাকে, বেশ পরীক্ষায় কিন্তু এসে থাকে, তাহলে তোমরা কিন্তু খেয়াল করবে। এরপরে নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি স্ট্রাকচার, সারফেস স্ট্রাকচার। স্ট্রাকচার কি? আমরা জানি যে আমরা যখন বাড়ি ঘর করি তখন কিন্তু তার একটা কাঠামো বা স্ট্রাকচার থাকে। সারফেস STRUCTURE, সারফেস স্ট্রাকচার কি? এটা একটি কোশ্চেন। তাহলে আমরা যখন একটা সেন্টেন্স লিখি আই ইট রাইস, এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটা কিন্তু একটা স্ট্রাকচার ফলো করে আমরা গঠন করেছি। সেই স্ট্রাকচারটা কি? যেমন প্রথমে সাবজেক্ট লিখেছি, তারপরে ভার্ব লিখেছি, তারপরে হয়তো অবজেক্ট লিখেছি, তাই না? এটা একটা স্ট্রাকচার আছে। আমরা যদি প্রথমে রাইস ইট আই এভাবে উল্টো পাল্টা লিখতাম তাহলে কিন্তু স্ট্রাকচার এটা হতো না। তাহলে একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সে আমরা যে একটা স্ট্রাকচার বা গঠন নীতি ফলো করে, রুলস অ্যান্ড রেগুলেশনস গ্রামের ফলো করে আমরা যে একটা সেন্টেন্স তৈরি করি, ওই গ্রামেটিক্যাল যে রুল ফলো করছি, ওই রুলের যে কাঠামো সেইটাকে বলছি সারফেস স্ট্রাকচার। তাহলে আই ইট রাইস একটা সেন্টেন্স, এইটা যে স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অবজেক্ট স্ট্রাকচার ফলো করে সেন্টেন্সটা গঠিত হয়েছে, এটাকে আমরা বলছি সারফেস স্ট্রাকচার। কি বলছি? সারফেস স্ট্রাকচার। এরপরে এর সাথে আরেকটা রিলেটেড কোশ্চেন আছে, ডিপ স্ট্রাকচার। আরেকটা কি কোশ্চেন আছে? ডিপ স্ট্রাকচার। তাহলে ডিপ স্ট্রাকচার কি? তাহলে সারফেস স্ট্রাকচারটা কি? ডিপ স্ট্রাকচারটা ডিপ স্ট্রাকচার হলো যে হোয়াট উই মিন টু এক্সপ্রেস, অর্থাৎ আমি একটা সেন্টেন্স বা কথা যে বলি সেই কথাটা বলার উদ্দেশ্য কি কিছু একটা আপনাকে জানানো। তাহলে হোয়াট উই ওয়ান্ট টু এক্সপ্রেস সেটা হলো ডিপ স্ট্রাকচার। আর দ্য স্ট্রাকচার দ্যাট উই ফলো টু রাইট হোয়াট উই ওয়ান্ট টু এক্সপ্রেস, ওই সেটা হলো সারফেস স্ট্রাকচার। বুঝতে পারছো তোমরা? তাহলে ওটা হলো সারফেস স্ট্রাকচার। তাহলে সারফেস স্ট্রাকচার হলো সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট, আর এই সেন্টেন্সের ডিপ স্ট্রাকচার হলো আমি যা বোঝাতে চেয়েছি। তাহলে আই ইট রাইস এই কথাটা আমি যখন বলছি তখন অনেকগুলি কথা এর সাথে রিলেটেড আছে, সব কথা বাদ দিয়ে মূল কথাটা বলেছি আই ইট রাইস। সেই অনেক যে কথা আমি বাদ দিয়েছি, সেই বাদ দেওয়া অনেক কথাগুলি কি হতে পারে? এখানে অনেক কোশ্চেন হতে পারে। আমি ভাত খাই, আমি এখন কি দিয়ে ভাত খাচ্ছি? আমি ভাত খাচ্ছি, আমি কোথায় বসে ভাত খাচ্ছি? আবার এই ভাতটা কে রান্না করে দিয়েছে? আমি কি তরকারি দিয়ে ভাত খাচ্ছি? আমি এখন ভাত খাচ্ছি, কোন অর্থে ভাত খাচ্ছি? হ্যাঁ, মানে
এরকম অনেকগুলি কোশ্চেন কিন্তু করা যেতে পারে। তাহলে এই একটা সেন্টেন্সে তার যেই কথাটা ওই সেন্টেন্সের ডিরেক্ট মিনিং যেই কথাটা আসে সেটা হলো একটা মানে আসে এবং ওই সেন্টেন্সটার মধ্যে আরও 10টা কথা থাকে। যেমন যদি আমি আরেকটা সেন্টেন্স বলি, কেউ যদি হঠাৎ করে এসে বলে যে আই হ্যাভ মেড গুড রেজাল্ট, আমি খুব ভালো রেজাল্ট করেছি, তাহলে আমরা একটা তার কাছ থেকে সংবাদ পেয়ে গেলাম যে সে ভালো রেজাল্ট করেছে। কিন্তু এই কথাটার মধ্যে আরো 50টা কোশ্চেন আছে। আচ্ছা, তুমি ভালো রেজাল্ট করেছো, আসলে রেজাল্টটা কি করেছো? তুমি কি A+ পেয়েছো, না গোল্ডেন A+ পেয়েছো? অথবা আরো হতে পারে তুমি যে ভালো রেজাল্ট করেছো তোমার ক্লাসে কতজন ছাত্র আছে, তার মধ্যে তুমি কততম হয়েছো, সেটা জানার বিষয় আছে। তারপরে যে তুমি যে ভালো রেজাল্ট করেছো, তা আসলে তুমি সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট যদি মনে করি যে সায়েন্সের হয়, যে তুমি ফিজিক্সে কত পেয়েছো, আসলে দেখা যাচ্ছে যে সে ফিজিক্সে কম পেয়েছে কিন্তু সব মিলিয়ে সে ভালো রেজাল্ট করেছে, হতে পারে। ঠিক একইভাবে যে সে বলছে খুব ভালো রেজাল্ট করেছি, তো সেক্ষেত্রে আরও কোশ্চেন হতে পারে তুমি অমুক সাবজেক্টে কত পেয়েছো, তোমার থেকে আর কারা বেশি কত ভালো পেয়েছে, তুমি ভালো করেছো, তোমার থেকে আরও 100 জন ভালো করেছে। তাহলে এই এতগুলি কথা কিন্তু ওই কোশ্চেনের ভেতরে আরও থাকতে পারে। তাহলে ওই যে একটা আমরা যে কথাটা একটা সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করছি, সেই কথাটা ছাড়াও ওই কোশ্চেনের সাথে আরও অনেকগুলি কথা কিন্তু ওই কোশ্চেনের পেছনে কোশ্চেন থাকে। তাহলে ওই যে রিলেটেড আরো অনেক কোশ্চেন হতে পারে, ওগুলিকে আমরা বলছি ডিপ স্ট্রাকচার। ওইগুলিকে কি বলছি? ডিপ স্ট্রাকচার। তাহলে কিন্তু হোয়াট ইজ সারফেস স্ট্রাকচার, হোয়াট ইজ ডিপ স্ট্রাকচার, ভেরি ইম্পর্টেন্ট টু কোশ্চেন। তাহলে এক কথায় উত্তর হবে সারফেস স্ট্রাকচার ইজ দ্য গ্রামাটিক্যাল স্ট্রাকচার দ্যাট উইল ফলো টু রাইট আ সেন্টেন্স। আর ডিপ স্ট্রাকচার কি? দ্য আন্ডারলাইন মিনিং, দ্য লট অফ কোশ্চেন্স দ্যাট মে বি arised, that may be asked depending on that single question is the deep structure. আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আসি হোয়াট ইজ ব্যাবলিং স্টেজ। তাহলে আমরা যদি লিঙ্গুইস্টিক্স বা ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছি, তাহলে আমরা জন্ম থেকেই আমরা কিন্তু একটা স্টেজ বাই স্টেজ আমরা ভাষাটা বলা শিখি। এর ভিতরে আমরা মানুষ হিসেবে যখন ভাষা শিখি, তখন এই আমাদের ভাষা শেখার জন্ম থেকে যেই 6 বা 1 বছরের মধ্যে পুরো কথাটা আমরা শিখি, সেখানে বিভিন্ন স্টেজ ভাগ করা আছে ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞদের দ্বারা ভাগ করা এগুলো। তার ভিতরে একটা স্টেজকে বলছে BABBLING, ব্যাবলিং স্টেজ। ব্যাবলিং স্টেজ, এই ব্যাবলিং স্টেজটা কি? ব্যাবল একটা ইংরেজি শব্দ, যার অর্থ কি? যে বিড় করে কথা বলা। যেমন পানি যে বুদবুদ ওঠে না, সেটাকে ব্যাবল বলে, ব্যাবলিং। তাহলে একটা বাচ্চা যখন এই মাত্র 6 মাস বয়সের মধ্যে আস্তে আস্তে কথা বলে, ঠোঁট নাড়ায়, কথা বলতে পারে না, এই যে একটা স্টেজ, পানির বুদবুদ ওঠার মতো, কোনো কথা স্পষ্ট বোঝা যায় না, হয়তো আকার ইঙ্গিতে ঠোঁট দেখে বোঝা যায় এটা বলতে চাই, এইরকম যে বিড় করে কথা বলে, সেই স্টেজটার নাম আসলে বলা হচ্ছে কি? ব্যাবলিং স্টেজ। কি স্টেজ? ব্যাবলিং স্টেজ। তাহলে এই কোশ্চেনটা যদি আসে হোয়াট ইজ ব্যাবলিং স্টেজ, তাহলে উত্তরটা কি লিখবে? উত্তরটা এক কথা এইভাবে লিখবে, when a child tries to produce sounds, when a child tries to produce sounds using speech organs at the age of about 6 months. উত্তরটা কি হবে? a child of 6 months, 6 মাস বয়স একটা বাচ্চা, সে যখন tries to utter sounds, যখন সে কোনো একটা সাউন্ড বলতে চায় ইউজিং হিজ স্পিচ অর্গান, অর্থাৎ ঠোঁট, মুখ, জিহ্বা এগুলি দিয়ে চেষ্টা করে, এই স্টেজটার নাম হলো ব্যাবলিং স্টেজ। বোঝা গেল? নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ, এরপরে কি? আইপিএ। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা আগে পরীক্ষায় প্রায় এসে থাকে। আইপিএ কি? এটা হলো অ্যাব্রিভিয়েশন, শব্দ সংক্ষেপ। এর ফুলটা হলো আইতে ইন্টারন্যাশনাল, পিতে ফোনেটিক, এতে অ্যালফাবেট। অ্যালফাবেট মানে বর্ণমালা। যেমন আমরা বাংলাদেশের মানুষ অ, আ, হ্রস্বই বা দীর্ঘই, আমরা যেটা আমাদের মতো করে একটা আমাদের কিন্তু বর্ণমালা আছে, সেই বর্ণমালা ফলো করে আমরা কিন্তু ভাষা বলি। ঠিক এরকম সারা পৃথিবীর তো বিভিন্ন লোকের বিভিন্ন ভাষা, তাহলে সেইটাকে সমন্বয় করার জন্য আইপিএ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট নামে একটা কি একটা অ্যালফাবেট তৈরি করা হয়েছে। হ্যাঁ, তাহলে এই ধরনের কোশ্চেনটা যদি আসে, তাহলে কি বলবা? দিস ইজ এ সিস্টেম, দিস ইজ এ সিস্টেম ওয়ার এভরি সিম্বল ইজ অ্যাসোসিয়েটেড উইথ আ পার্টিকুলার ইংলিশ সাউন্ড।
বিশেষ করে আইপি কথাটা আমরা ইংরেজি ভাষার কথা বলছি। তাহলে ইন্টারন্যাশনালি ইংরেজি ভাষাটা বোঝার জন্য যাদের মাতৃভাষা ইংরেজি না, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট নামে কিছু তারা এই লেটারগুলির বাইরেও আরও কিছু সমন্বয় করে যাতে সব সাউন্ডগুলি আসে তৈরি করেছে, যেটাকে বলছে আইপিএ। যেটাকে কি বলছে? আইপিএ। বাই ইউজিং আইপিএ, এই আইপিএটা যদি আমরা পড়ি, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট পড়ি, তাহলে ওয়ান ক্যান এক্স্যাক্টলি নো, তাহলে একটা মানুষ তখনই কেবলমাত্র জানতে পারবে হাউ টু প্রোনাউন্স আ ওয়ার্ড ইন ইংলিশ। একটা ইংরেজি ওয়ার্ড কিভাবে উচ্চারণ করতে হবে ওই আইপিএ বা ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট না পড়লে সে কিন্তু সঠিকভাবে পারবে না। কারণ বাংলাদেশের মানুষ তার কথা বলার ভাষা স্টাইল একরকম, ইংল্যান্ডের মানুষের আরেক রকম। তাহলে ইংল্যান্ডের মানুষের এমন কিছু সাউন্ড আছে যেগুলি বাংলাদেশে কখনোই ব্যবহৃত হয় না, বাংলাদেশে এমন কিছু সাউন্ড আছে যেটা ইংল্যান্ডে কখনোই ব্যবহৃত হয় না। যেমন আমরা বলি ডিএইচএকে, ঢাকা। এই যে ঢটা আমরা বলছি, এই ঢটা কিন্তু ইংলিশে কোনো ঢ নাই। এই কারণে দেখবা যখন তারা ধারাভাষ্য দেয় ক্রিকেটে তখন বলে ঢাকা, তখন কিন্তু ঢাকা বলে না, কি বলে? সি ইজ ফ্রম ঢাকা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম বা এরকম বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ঢাকা, এই যে ঢাকা বা ঢাকা তারা বলে। কেন বলে? তাদের আসলে ঢ বলতে কিছু নাই। তাহলে ওই যে বাংলাদেশের ঢটাকে যে ইংল্যান্ডে গিয়ে ড হয়ে যাচ্ছে, এইগুলি সমন্বয় করার জন্য তারা আইপিএ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট নামে অ্যালফাবেট তৈরি করেছে। সেই অ্যালফাবেটগুলি না পড়লে আমরা ইংরেজি আর বাংলা সমন্বয় করতে কোনোভাবেই পারবো না। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম অ্যালফাবেট আসলে এই আইপিএটা কি। তো ঠিক এভাবে আরও কিছু ব্রিফ কোশ্চেনের এখন যেটা আছে, যেটা ইংরেজি ল্যাঙ্গুয়েজের জন্য যেমন গুরুত্বপূর্ণ, আবার আমাদের সামনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমরা এ পর্যন্তই দেখলাম। তোমরা বাসায় বসে এগুলি আরও একটু মেমোরাইজ করতে থাকো। নেক্সট ক্লাসে তাহলে আমরা এই ব্রিফ কোশ্চেন আরও কিছু আলোচনা করবো। আল্লাহ হাফেজ, ভালো থাকো ততক্ষণে সবাই।